শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস সংকট, দেশের প্রধান ৬ সার কারখানার ৫টি বন্ধ। আমদানিতেও শঙ্কা, বড় মৌসুমে তীব্র সংকটের শঙ্কা। মার্কিন কোম্পানির মাধ্যমে ভাড়া করায় বাংলাদেশের জন্য জ্বালানি বহনকারী জাহাজের হরমুজ পেরোনো নিয়ে শঙ্কা, বিভিন্ন বন্দরে আটকা একাধিক জাহাজ। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ ১৩ই মার্চ ১৯৭১ শনিবার। সামরিক শাসন কর্তৃপক্ষ ১১৫ নম্বর সামরিক আদেশ জারি করে ১৫ মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। এই সামরিক নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হবে। সামরিক নির্দেশ জারির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিবৃতি দেন। বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, যখন আমরা সামরিক শাসন প্রত্যাহারের জন্য বাংলার জনগণের প্রচণ্ড দাবির কথা ঘোষণা করেছি, ঠিক তখন নতুন করে এ ধরনের সামরিক নির্দেশ জারি পক্ষান্তরে জনসাধারণকে উস্কানি দেওয়ার শামিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভৈরবে এক জনসভায় বলেন, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, স্লোগানের প্রয়োজন নেই। পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল আজম খান এদিন সংখ্যাগরিষ্ঠদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘু সংসদীয় দলগুলো লাহোরে এক বৈঠকে মিলিত হয়ে আওয়ামী লীগের ৭ মার্চের ভাষণে উত্থাপিত ৪টি দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে ২৫ মার্চের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার হাতে কেন্দ্র ও প্রাদেশিক ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়। জামিয়াতুল উলামী ইসলামীর নেতা মাওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন মুসলিম লীগ কাউন্সিল নেতা মিয়া মমতাজ দৌলতানা এবং সরদার শওকত হায়াত খান, জামিয়াতে উলামাই পাকিস্তানের মাওলানা শাহ আহমেদ নুরানি, জামায়াতে ইসলামের অধ্যাপক আব্দুল গফুর, মুসলিম লীগ কনভেনশনের জামাল মোহাম্মদ কোরেজা এবং স্বতন্ত্র সদস্য মাওলানা জাফর আহমেদ ও সর্দার মৌলা বক্স সুমরো। ন্যাপ ওয়ালির কেউ সভায় উপস্থিত না থাকলেও তারা এই প্রস্তাব সমর্থন করে, কিন্তু মুসলিম লীগ কাইয়ুম এই প্রস্তাবের বিরোধিতা করে। ন্যাপ সভাপতি খান আব্দুল ওয়ালি খান ও ন্যাপ নেতা গাউস বক্স বুজঞ্জ সকালে করাচি থেকে বিমানে ঢাকায় আসেন। ঢাকা বিমানবন্দরে ন্যাপ প্রধান বলেন, বর্তমান সংকট উত্তরণের লক্ষ্যে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার জন্য আমি খোলা মনে ঢাকায় এসেছি। সামরিক শাসন প্রত্যাহার ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রশ্নে আমি শেখ মুজিবুর রহমানের সাথে একমত। সাবেক জাতীয় পরিষদ সদস্য আব্দুল হাকিম পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব ও পদক বর্জন করেন। ঢাকাস্থ জাতিসংঘ ও পশ্চিম জার্মান দূতাবাসের কর্মচারী ও তাদের পরিবার সহ ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ২৬৫ জন নাগরিক বিশেষ বিমানে পূর্ব পাকিস্তান ত্যাগ করেন। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ত্যাগকারীদের বাড়ি গাড়ি সম্পদ কিনে বাংলার অর্থ বিদেশে পাচারের সহযোগিতা না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায়। সাবেক জাতীয় পরিষদ সদস্য আফাজ উদ্দিন ফকির এক বিবৃতিতে লেটার অব অথরিটি দ্বারা ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে পূর্বাঞ্চলের প্রতিরক্ষা বাহিনীর পরিচালনার দায়িত্ব একজন বাঙালি জেনারেলের কাছে হস্তান্তর, বেঙ্গল রেজিমেন্টের সবকটি ব্যাটালিয়নের পরিচালনার কর্তৃত্ব বাঙালি অফিসারদের হাতে অর্পণ এবং বিগত ১ মাসে পূর্ব বাংলায় যে অতিরিক্ত পাকিস্তানি সৈন্য আনা হয়েছে তাদের প্রত্যাহারের দাবি জানান।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কাতার থেকে এলএনজি সরবরাহের বিঘ্নের কারণে গ্যাস সংকটে দেশের 6টি প্রধান ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীন 4টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি কারখানা বন্ধ রয়েছে। গ্যাস সংকটের কারণে গত 5 মার্চ এসব কারখানার উৎপাদন বন্ধ করা হয়। হরমুজ প্রণালী দিয়ে জাহাজে চলাচলে জটিলতা তৈরি হওয়ায় সরকার এখন বিকল্প উৎস থেকে সার আমদানির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে 15 দিনের মধ্যে উৎপাদন আবার চালু করা হতে পারে বলে আশা করা হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে 15 দিনের মধ্যে উৎপাদন আবার চালু করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বন্ধের ফলে সাময়িকভাবে 1 লাখ টনের বেশি সম্ভাব্য ইউরিয়া উৎপাদন ঘাটতি হবে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সার আমদানিতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো সংকট না হলেও দীর্ঘমেয়াদে ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। দেশের প্রধান সার কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় 197 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালী হয়ে এলএনজি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনের অগ্রাধিকার দিতে সরকার শিল্প খাতে গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে পর্যায়ক্রমে 5টি সার কারখানা বন্ধ করা হয়। বন্ধ হওয়া কারখানাগুলো হল ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL, যমুনা সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো। বর্তমানে কেবল শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি উৎপাদন চালু রেখেছে। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে বাংলাদেশ সহ 60 দেশ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা তা খতিয়ে দেখতে দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR 12 মার্চ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এর আগে গত বুধবার উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করে দেশটি। প্রায় 600 কোটি টাকা মূল্যের 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশগামী একটি ট্যাংকার গত 7 দিন ধরে সৌদি আরবের রাস তানুকা বন্দরে আটকা পড়ে রয়েছে। সৌদি আরব থেকে তেল নিয়ে যাত্রা শুরু করার কথা থাকলেও নর্ডিক পোলাক্স নামের জাহাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান নরভিক এনার্জির মাধ্যমে ভাড়া করার কারণে এখনও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়নি। এই অঞ্চলে মার্কিন বাণিজ্যিক সংশ্লিষ্টতা রয়েছে এমন জাহাজগুলোর ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে। একই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাড়া করা আরেক ট্যাঙ্কার ওমেরা গ্যালাক্সি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাজ্য আরব আমিরাতের জেবেল ধানা বন্দর থেকে আরও 1 লাখ টন ক্রুড তেল নেওয়ার কথা ছিল সেটির, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাহাজটির মালিকপক্ষ জাহাজ পাঠাতে চাইছে না। এমনকি বাংলাদেশের মালিকানাধীন জাহাজ MV বাংলার জয়যাত্রাও হরমুজ প্রণালী পার হতে পারছে না। জেবেল আলী বন্দর থেকে জ্বালানি বহির্ভূত পণ্য নিতে কুয়েতে যাওয়ার কথা ছিল জাহাজটির। 13 মার্চ শহীদ মঈন হোসেন রাজুর মৃত্যুবার্ষিকী। এই দিনটিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী রাজু দিবস হিসেবে পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে গুলিতে প্রাণ হারানো এই তরুণ নেতার স্মৃতিকে জীবন্ত রাখতে নির্মিত হয়েছিল সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য। 1987 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে মঈন হোসেন রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হন। ক্যাম্পাসে ভর্তি হওয়ার আগে থেকে বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে এসে সেই সম্পর্ক আরও গভীর হয়। রাজু যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। সেই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। শহীদ হওয়ার সময় তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজ কল্যাণ সম্পাদক। 1992 সালের 13 মার্চ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। বাংলাদেশে 2024 সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর মুসলিম নন এমন মানুষের বিরুদ্ধে কতগুলো অপরাধের ঘটনা ঘটেছে তার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করল নয়াদিল্লি।
দেশটির পার্লামেন্টের সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্যের উল্লেখ করে বলেছে, গত ১.৫ বছরে বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে প্রায় ৩,১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলি, যার মধ্যে তাদের বাড়ি, সম্পত্তি, ব্যবসা ও উপাসনালয়ের উপর আক্রমণও রয়েছে, ভারত সরকার নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১,৪৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮,৫৫১ জন। ১৩ মার্চ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বাদ পড়ছে না বেসামরিক স্থাপনাও। স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এবার শুনে নিচ্ছি বাংলাদেশ বাণিজ্য সংবাদ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে চলতি অর্থবছরে অতিরিক্ত ২৪,০০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পরবর্তী সময়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের চলাচল বিঘ্নিত হওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও পরিশোধিত জ্বালানির দাম কয়েক গুণ বেড়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি করেছে। নতুন অনুমোদিত এই ভর্তুকির মধ্যে ১৭,০০০ কোটি টাকা ব্যয় করা হবে এলএনজি আমদানিতে এবং বাকি ৭,০০০ কোটি টাকা যাবে জ্বালানি আমদানিতে, যা মূলত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ক্রয়কৃত ডিজেলের বাড়তি খরচ মেটাতে ব্যয় হবে। এবার শুনে নিচ্ছি বাংলালিয়ানা ক্রীড়া সংবাদ। ইউরোপীয় ফুটবলের বড় ক্লাবগুলো এবার গ্রীষ্মে খেলোয়াড় রদবদলের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইতোমধ্যে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডকে পেতে ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে হাল্যান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্টা খবরটিকে ততটা গুরুত্ব দিতে রাজি নন। একটি স্প্যানিশ টিভি চ্যানেলে রাফায়েলা পিমেন্টা বলেন, বার্সেলোনার সঙ্গে যে কথা বলা হয়েছে তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা সব সময় খেলার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং কোনো ধরনের রদবদল শীঘ্রই নিশ্চিত নয়। বাংলালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।